সম্ভবত 18 বা এরপরে? আরে না, তার অনেক আগে, 8-9 সালে মনের থেকে আরম্ভ হয়েছে। দেবিদ্বারে হুম। খানকা। আচ্ছা, খানকা প্লাস মক্তব ওখানে চলতেছে। কতটুক জায়গা এখানে? জায়গার হিসেবে দরকার মক্তব মক্তব মনে হয় 5-4 কাঠা না 3 কাঠা আচ্ছা, এখানে মসজিদ মক্তব মাদ্রাসা একসাথে? না না, মসজিদ নেই, শুধু মক্তব মক্তব এবং খানকা। আচ্ছা, ঠিক আছে। কোনো সরকারি অনুদান বা কেউ কি না, আমি সহযোগিতা করে? ওখানের লোকেরা কিছু ভালোবাসে সামান্য দিছে, আর বেশিরভাগ আমার ইদান জায়গাটা দিছে ক্যাপ্টেন মোহাম্মদ শহজাদ আলী এই দরবারের জামাতা এবং ওনার হুজুরের বিশিষ্ট আশেখান ছিলেন। উনি দিয়েছিলেন জায়গাটা এবং ঘরও দিয়েছিলেন। তার বাকিটা ভাঙ্গা অবস্থা, তার বাকিটা আমরা রিপেয়ার করে আমি টাকা দিয়ে ওখানে লোকজন সহায়তা করা হয়েছে। আমাদের দরবারে ফুফারা কেমন ছিলেন? হুজুর পাকের বড় মেয়ের নাম কামারুন্নেসা, হুজুর কমলা বলে ডাকতেন। উনি অত্যন্ত আদরের ছিলেন এবং অনেক মজেজা ওনারে নিয়ে করত। উনি প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের আবদার করতেন। একদিন বললেন যে আমাকে এক্ষুনি এই চিনির হাতি ঘোড়া বাঘ ভাল্লুক পাখি খাওয়াতে হবে। বলে আমি খাওয়াবো করতে, আপনি আল্লাহকে বলেন, সেজদা দেন, বলেন আল্লাহ আমার না দেন, তো সেজদার থেকে উঠার সাথে সাথে সেই জিনিস হাজির। এরকম বহু মজেজা উনি এইরকমভাবে দেখাইছেন। উনি অত্যন্ত সরল প্রাণা ছিলেন। ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল আম্মা হুজুরের মামার সাথে, কাশীপুর দরবার শরীফে হজরত মাওলানা শাহ আব্দুল আজিজ শাহ সাহেবের বড় ছেলে, নানি হুজুরের বড় ভাই জনাব আব্দুল মান্নান সাহেবের সাথে। ওনাদের দাম্পত্য অনেক সুখের জীবন হয়। ওনারও পিরানা অনেক পুরানো এবং অনেক সার্কিট মুরিদিন আছেন, ওনাদের এখানে ওরস হয়। ওনাদের দাম্পত্য জীবন বহু বৎসর ছিল। ভাই সাহেব 100 বৎসরের উপরে পাইছিলেন, কত আমি জানি না। বুবু হুজুরা অনেক বয়স পাইছিলেন, তারপরে আল্লাহর পেয়ারা হয়েছেন। এরপরে পরে ছিলেন জমিলা খাতুন। ওনার বিয়ে হয় গৌসার দেবিদ্যা থানার অন্তর্গত গৌসার জনাব ক্যাপ্টেন মোহাম্মদ শহজাদ আলী সাহেবের সাথে। ওনার বাবার নাম ছিল ভুলে গেছি কি ব্যাপারে সাহেব। যাই হোক, ওনার জীবনী, ওনার বই আছে, কুমিল্লার গুণীজনে একটা বই আছে, আপনারা সেখানে পাইতে পারেন। উনি বিলাতের আনডিভাইডেড ইন্ডিয়াতে রয়্যাল ফোর্সে চাকরি করতেন, ওখান থেকে রিটায়ার করে আসছেন। উনি জার্মান ফ্রন্টে কাজ করছেন। ওনার আহত হয়, কোমরের হাড্ডি ভেঙে যাওয়ার পরে ওনাকে রিটায়ার করে দেয়। উনি ক্যাপ্টেন হিসেবে এখানে রিটায়ার করে। বাংলাদেশে 69-এ উনি নমিনেশনে MNA হন, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হন। তারপরে উনি যখন 71-এ মুক্তিযুদ্ধ লাগে, তখন ওনার পরিবার পরিজনকে দরবার শরীফে রেখে দিয়ে উনি পালাটানা যে ক্যাম্প করেন, সেখানে উনি আমাদের দেশের মুক্তিযোদ্ধাকে সব নিয়ে ওখানে প্রথম ক্যাম্প স্থাপন করে এবং ট্রেনিং দিতে থাকে। ওখানে যে রিজিওনাল কমান্ডার মেজর জেনারেল গঞ্জেল বক্স, উনি স্বাধীনের পরে আমার সাথে আসছে মুক্তিযুদ্ধের সময়। তো উনি প্রথম দেবিদ্বার এবং কুমিল্লা মেঘনা মাইনকাচড়া স্কুলে স্বাধীনতা ঘোষণা করেন। 25শে মার্চের আগে ওই এলাকার সমস্ত পাকিস্তানি সোলজারদের উনি সারেন্ডার করান, লোকজনদেরকে দাবিত করে শেষ করে তারপরে উনি ওইখানে প্রতিষ্ঠিত করেন।
এরপরে আবার তিনি এমপি হন। বিএনপির সময় এরশাদ সাহেব ওনারে বড় ভাই হিসেবে, এরশাদ সাহেব মাফ করবেন, ভুল হয়েছে, জিয়াউর রহমান সাহেব ওনাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন। প্রথম যখন উনি বিএনপি প্রতিষ্ঠার চিন্তা করেন তখন ওনাকেই প্রথম উপর আগে নেন এবং ওনার মাধ্যমেই বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং উনি বিএনপি থেকে এমপি হিসেবে পাশও করেন। যাই হোক, ওনার অনেক কর্মময় জীবন ছিল। দরবারের জন্য উনি বিশিষ্ট অনেক কিছু করছেন, আবার অনেক কালো চিত্রও আছে ওনার। দৃষ্টিকোণে মানুষ দরবারের জন্য ভালোও করছে, আবার খারাপও কিছু ছিল। যাই হোক, মানুষ মাত্রই দোষ গুণে, আল্লাহ নবী রাসূলুল্লাহ দোষ করে, ভুল করে, আমরা তো মানুষ, আমরাও ভুল করি। আমি ওনার সর্বময় জীবন, সুন্দরতম জীবন কামনা করি। আল্লাহ যেন ওনাকে ভালো জায়গায় ভালো অবস্থাতে রাখেন এই কামনা করি। অত্যন্ত পরেশগার ছিল। ওনার অনুদানে বহু স্কুল কলেজ মাদ্রাসা, দেবিদ্যা সুজাত আলী কলেজ, এটা সরকারি হয়ে গেছে, ওনারই দেওয়া, ওনারই দান, জমি টাকা পয়সা সব কিছুতে উনি বহু প্রতিষ্ঠান করে গেছে বিভিন্ন জায়গায় ওনার এলাকায়। কতগুলি আমি নিজেও জানি না, স্কুল মাদ্রাসা অনেক কিছু করে গেছেন উনি। ওনার জীবন কর্মময়, এই জন্য কুমিল্লার গুণীজন ওনার নাম আছেন সেখানে। তারপরে হুজুরের তৃতীয় মেয়ে মোসাম্মদ রোকেয়া বেগম, উনি ছোট সময় নানার সাথে থেকে নারায়ণগঞ্জে পড়াশোনা করতেন। ওনার বিয়ে হয় বারোদি নিবাসী পরমেশ্বরদী গ্রামের হযরত জনাব ওনারা অত্যন্ত কঠোর মোল্লা ছিলেন এবং উনিও প্রথম একটা স্কুলে হেডমাস্টার ছিলেন। না, আমি বলতেছি 4টে স্কুলে হেডমাস্টার ছিলেন। উনি প্রথম ছিলেন, আরে নাম কি, সোয়ানি, যাই হোক, তারপরে উনি ওইখান থেকে লস্তিমানের পাশে একটুখানি দূর একটা গ্রামে একটা হেডমাস্টার ছিলেন। তারপরে মজিদপুর হাই স্কুলে হেডমাস্টার হিসেবে বহুদিন ওইখানে চাকরিরত ছিল। তারপরে ঢাকাতে বাড়ি কিনে আইনা উনি উলুনের এখানে একটা স্কুলে হেডমাস্টার ছিলেন। একরামুন্নেসা না, অন্য একটা উলুনে, আমি নাম ভুলে গেছি। তো ওনারও এই মাস্টারি জীবন, কর্মময় জীবন। উনি বিটিভি চিফ ইঞ্জিনিয়ার জনাব আনিস সাহেবকে জায়গা কিনতে সাহায্য করছেন, বা উনি ওনাকে সাহায্য করছেন, আমাকেও করছেন। তো ওনার ভালো পরেশগার। মেরুলে ওনার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ ছিল, উনিই প্রথম ওই গাছের নিচে চাটাই বিছায় ওনার ছেলেদের নিয়ে আজান দিয়ে মাগরিবের নামাজ পড়তেন। ওনারে দেখা ওনার পিছনে আরও লোকজন এসে নামাজ আরম্ভ হয়। তারপরে মেরুল জামে মসজিদ প্রতিষ্ঠা করে উনি এবং হালিম সাহেব, আরও মহল্লার অন্য অন্য বাসিন্দা। কিন্তু উপলক্ষ উনি প্রথম কাঁঠাল গাছের নিচে আজান দিয়ে নামাজ পড়া, চাটাই বিছায় নামাজ পড়তেন ওনার ছেলে মেয়েদের নিয়ে। তারপরে অন্য লোকরা ওনার সাথে জয়েন করে। উনি অত্যন্ত পরেশগার ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে হেফাজত করেন। তারপরে চতুর্থ মেয়ে মোসাম্মদ মাহমুদা খাতুন ওরফে জ্যোৎস্না, উনি মাস্টার্স অনার্স এবং পরে মাস্টার্স বাংলা সাহিত্য নিয়ে করছেন উনি। আর ওনার বিয়ে হয় আমাদেরই মামাতো হালিম মামা সাহেবের একমাত্র পুত্র জনাব আব্দুল আলী হালিম, যা ওরফে জাফর, ওর সাথে ওনাদের দাম্পত্য জীবন সুখময় হয়, অনেক সুন্দর। জাফর সাহেব ফাইন্যান্সে চাকরি করতেন মেডিকেলে, তারপরে রিটায়ার করার পর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে এবং মজিদপুর দরবার শরীফের খলিফা হিসেবে উনি এখন কর্মরত এবং নিযুক্ত আছে। ওনারা ভালো আছে, আমি ওনাদের জন্য সর্বাঙ্গীন দোয়া কামনা করি। ওনার পঞ্চম মেয়ে
সুস্মিতা আহমেদ ওরফে নাজমা, উনিও নারায়ণগঞ্জ থেকে লস্তিমেনকা, বারোদি এবং পরে শীতলক্ষা আমার সাথে থেকে পড়াশোনা করে। উনি লাইব্রেরি সায়েন্সে উপরে গ্র্যাজুয়েশন করে এবং নারায়ণগঞ্জ প্রিপারেটরি ইংলিশ স্কুলের টিচার ছিলেন অনেক বৎসর। উনি টিচার করেন। ওনার স্বামী ব্যবসায়ী এবং উকিল ছিলেন। ওনারা দাম্পত্য জীবন খুব সুন্দর সময় আছে। উনিও এখানে ইউসুফ সাহেবের সাথে পরিণত। হোসেন ফুফা। হ্যাঁ, ওনারা এই জায়গাটার নাম কি, আরে দুয়ারডা, আরে ওনারা যেখানে থাকে পাতনরা, নারায়ণগঞ্জ, ও আচ্ছা বেলি রোড। বেলুর রুটে নারায়ণগঞ্জে ওনাদের কালীবাজারে ব্যবসা আছে। নারায়ণগঞ্জে এই ঢাকা বেলুর রুটে বাড়ি করে ওনারা ছেলে মেয়েরা থাকে, এক ছেলে এক মেয়ে। তারা ভালোই আছে। মেয়েটা অস্ট্রেলিয়া থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর পিএইচডি করা, ঢাকা ইউনিভার্সিটি কর্মরত। বাদন ব্যবসা বাণিজ্যতে লিপ্ত আছে তার ছেলে। এই হলো মেয়েদের জীবনী। মতিউর রহমান 1। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। আজ 29শে ফেব্রুয়ারি, আগামী মাসের 28 তারিখে আমার 80তম জন্মদিন হবে। আল্লাহ এত সুদীর্ঘ জীবন দিছে। জীবনের অনেক অভিজ্ঞতা অনেক রকমের আছে, যা বলে শেষ হবে না। তবু ওদের আপত্তি অনুরোধে চেষ্টা করছি কিছুটা বলার জন্য। জন্মের আগের ইতিহাস বলতে হবে তাহলে। আমার হুজুরের ছেলে সন্তান আগে 2-3 জন হয়ে মারা গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছিল। তো আনিস ভাই প্রথম যখন জন্ম হয় সবাই আনন্দিত হয়। হুজুর গালিমপুরে পাগলের দরবারে ছিলেন, তো ওনার নাম রাখার জন্য তখনকার প্রথা অনুযায়ী 7 দিনের ভিতরে নাম রাখতে হয়। সেখানে ওনারা যায়, ওনার খলিফারা বলে যে ভাই আমাদের ভাই হইছে, ভাইয়ের নাম রাখেন। খুব খুশি যে পাগল বাবারে বলো যে নাম রাখতে। তখন পাগল বাবা নাম রাখে 2টা, বলে নাম একটা না 2টা, আনিস মিয়া, মতি মিয়া। পরবর্তী সময়ে ক্যাপ্টেন মোহাম্মদ সুজা আলী সাহেব আনিসুর রহমান মতিউর রহমান নামে রাখা হয়। তার মানে বড় ভাই যখন 4র্থ বা 5ম দিন, আমি আমার জন্মের কোনো অস্তিত্ব নাই, তখনই আমার নাম নির্ধারণ করেন এবং কর্ম নির্ধারণ করেন। ওনার রহমতে, দোয়ার বরকতে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এই দুনিয়াতে আইছি। কি করতে পারছি জানি না, ভালো কিছুতে করতে পারলাম না বলে আফসোস থাকলো জীবনে। এই হলো জন্মের ইতিহাস। তারপরে জন্ম হয় 1944, 28 মে। 2বার মসজিদে আজান হয়। একবার আমার জন্মলগ্নে তখনকার রেওয়াজ অনুযায়ী আজান, তারপর আবার আসরের নামাজের সময় আরেকবার আজান। 2বার আজান হয় আমার মা হইতে বর্ণিত। এরপর আরম্ভ হয় জীবন, শৈশবকাল। ছোট সময় স্বাস্থ্যবান ছিলাম। সারাক্ষণ একটা রূপার পানির বদনা ছিল, ওর মধ্যে নিপেল লাগানো থাকতো। সারাক্ষণ ওই বদনার মধ্যে পানি দুধ ভরে দিত, আর আমি হাঁটতাম আর খাইতাম। তার পরবর্তী পর্যায়ে ছোট সময় কোনো কিছু খেতে দিলে চিড়া, মুড়ি, পিঠা যাই দেওয়া হতো, একটা পুরার মধ্যে দিত। বেতের দিয়ে একটা সুন্দর একটা পাত্র বেত দিয়ে তৈরি হয়, এটাকে বলে পুরা। চাইল মাপার জন্য বলা হইতো।
তো দিলে বলে আরও দে, আমি বলতে শব্দটা ছিল আলো দে, আলো দে, দিয়ে সব নিয়ে সমস্ত লোকজন যারা আমাদের বাড়িতে খাদেমদার এবং কাজের লোক ছিল তাদেরকে সব খাওয়া ফেলাইতাম। তো মা এটা নিয়ে প্রায় বলতো যে এতগুলি নিয়ে আসে রে, তো নিজে তো খাবি না, সব মানুষকে খাওয়াইতেছস। এই ছিল জীবন। তার পরবর্তী পর্যায়ে খেলাধুলায় মত্ত থাকতাম, পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না। কোথায় থাকতাম, কোথায় ঘুমাইতাম কোনো ঠিক ছিল না। সেটা ছিল 6-7 বৎসরে যতটুকু আমার মনে পড়ে। মসজিদ যখন দেয় মাটির মধ্যে, আমি পানির মধ্যে পড়ে গেছিলাম গা, মাটির নতুন মাটি এনে ফেলাইতেছিল, তার মধ্যে পড়ে গেছিলাম গা। তারপরে লোকেরা আমাকে ওইখান থেকে উঠায় মসজিদ হুজুর যখন দেয় 1950-তে, আমার মনে আছে স্পষ্ট। রাজমিস্ত্রিদের সাথে থাকতাম, এদের সাথে গল্প করতাম, এদের সাথে খাইতাম। আমার খাওয়া থাকার কোনো ঠিক ঠিকানা ছিল না। যেই বাড়িতে যাইতাম সেখানেই খেয়ে ফেলতাম। মাঠে লোকদের কাজে খানা দিত, সেখানে খানা খাইতাম। গাছে ঘুমাইতাম, মসজিদের বারান্দায় ঘুমাইতাম, বৈঠকখানায় ঘুমাইতাম। ঘরে সমস্যা ছিল, গোসলের ঠিক ছিল না, গোসল করতাম বলাই চলে না। ওয়াইল্ড লাইফ ছিল যে প্রায়ই গোসল করতাম না। একবার ধরে পুকুরে নামাই দিলে সেদিন আর উঠতাম না। পুকুরের মধ্যে সারাদিন পুকুরে থাকতাম। মা গোসল করতাম আর গোসল করতাম, আর পুকুর তো আবার 2-3 জন লোক লাগাই দিয়ে আমাকে উঠাইতে হতো। এই আজব অ্যাবনর্মাল জীবনযাপন ছিল আমার স্বাভাবিক অবস্থা, শিশু অবস্থায়। তার পরবর্তী অবস্থায় যখন আরেকটু বড় হলাম, 6-7 বছর, তখন মাছ ধরার নেশা ছিল। তখন আমাদের এলাকার লোকদের বর্ষাকালে বা শুকনাকালে পুকুর থেকে হাতায় মাছ ধরতাম। ওষা দিয়ে, জাল দিয়েও, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাছ পুকুর জমিতে যেয়ে মাছ ধরতাম। রাত্রে নিরাগ বলতো, দিনের বেলা কোচ দিয়া, জুতা দিয়া মাছ ধরতো ক্ষেতের মধ্যে থেকে দেখে দেখে। আবার রাত্রে আলো দিয়া, আলিয়া বলতো, আলো প্রদীপ দিয়ে মাছ ধরতো কোচ জুতা দিয়ে, সেগুলো তো যেতাম। মাছের একটা ধরার নেশা ছিল। তার পরবর্তী পার্ট 2। না, পাট্টু আরম্ভই হয়নি এখনো। আমার উচ্ছৃঙ্খল জীবন ছিল, কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। আমি গাছেও ঘুমাইছি, মসজিদের বারান্দায় ঘুমাইছি, যার সাথে ইচ্ছা তখন তখন খাইয়ে থাকতাম। বাংলা ঘরে শুয়ে থাকলাম, বৈঠকখানা বড় ঘর ছিল। তার পরবর্তী পর্যায়ে যখন পড়াশোনা করার সময় হলো, আম্মা হুজুরান আব্বার কাছে নিবেদন করলো যে ও তো পড়াশোনা করে না। তো তিনি বললেন, চিন্তা করবেন না, ও সারা পড়বে বয়স সময় হইলে। কিন্তু আজ আমার 80 বছর বয়স, এখনও আমার বালিশের পাশে 2টা বই আছে। আমি পড়াশোনা ছাড়া থাকতে পারি না। কত হাজার বই যে পড়ছি জানি না। ধর্মীয় তরুজ, জবুর, ইঞ্জিল, কোরআন, সব হাদিস যতটুকু সম্ভব পড়াশোনা করার চেষ্টা করছি। আছে, বই আছে, এখানে আছে, আমেরিকাতে আছে। তো শিক্ষা জীবনে ওই অবস্থায় ছিল। কারণ আমাদের মক্তব করে মুন্সি ছিল, তাদেরকে নাকি বলতাম, চুলের মধ্যে কান্দে উঠতে তাদেরকে মারতাম, চুলের গোঠায় ধরে টানতাম এবং খালি বলো পড়তে পড়তে বলো, কিন্তু আমার হাড্ডুডু খেলতে বলবো না, কারণ আমি তখন হাড্ডুডু খেলতে পছন্দ করতাম এবং আমার সাথে পারতো না। স্বাস্থ্যবান ছিলাম, আমার সমবয়সী যারা তারা আমার সাথে খেলায় পারতো না। তো এই গেল কিশোর জীবন। 1957 সালে আগেই আমি 52-53 সালে মানকাচুর স্কুলে প্রথমেই ধরে ক্লাস 2তে ভর্তি করে দিল, হাই স্কুলে। সেখানে যাইতাম, আসতাম, পড়াশোনা করতাম।
কাম গৃহস্থির কথা বলতে গেলে লোকদের সাথে, কামলাদের সাথে আমি খেতে ধান কাটছি, বাঙ্গি ক্ষেত লাগাইছিল, বাঙ্গি ক্ষেতে পাহারা দিছি, বাঙ্গি গাছ লাগাইছি, বাঙ্গি উঠাইছি, আম গাছের থেকে আম পাড়ছি, ফসলাদি খাইছি, খাওয়াইছি লোকদের। এইভাবে গৃহস্থী জীবন বা গৃহস্থালী জীবন যাপন করছি। এই অভিজ্ঞতাও আছে। স্কুলে যেতে হতে শুকনো মৌসুমে হেঁটে প্রায় 2.5 মাইল 3.5 মাইল, বর্ষাকালে নৌকা দিয়ে চালায় যেতে হইতো, লগিয়ে দিয়ে নৌকা নিয়ে যেতে হইতো স্কুলে। স্কুলে পড়াশোনা আরম্ভ করলাম। 1957 হুজুরের ওফাত হয়। ওফাতের পরে আমাকে নিয়ে যাওয়া হয় খুলনা। 6-এ যেয়ে ভর্তি হই। এখানে 6-এ পড়তে ছিলাম। মাঝামাঝি সময় আমাকে নিয়ে যায় আমার মেজো বোন জামাই ক্যাপ্টেন মোহাম্মদ সুজাত আলী সাহেব। তিনি বাবার বিশিষ্ট খলিফা ছিলেন এবং আদর দুলা মিয়া ডাকতেন ওনাকে, দুলা মিয়া বলতেন। উনি আমাকে নিয়ে যায় খুলনা দৌলতপুর মহসিন স্কুলে নিয়ে ভর্তি করে। থাকতেন বিএড কলেজের উল্টা পাশে একটা কবরস্থানের পাশে একটা দোতলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে থাকতেন। প্রায় আমাকে মরা লাশ দেখতে হইতো, বাড়ির উঠানে এনে শিয়াল রেখে যেত। তারপরে মানুষ কবর দিতে দেখতে হইতো, কবর সম্পর্কে তো। আর বিএড কলেজে এটা বাংলাদেশ কৃষি গবেষণামূলক এবং কৃষি প্রশিক্ষণ যাবৎ একটা প্রতিষ্ঠান ছিল। সেইখানে খুব সুন্দর সুন্দর বাগান ছিল, পুকুর ছিল, মাছ ছিল। ওর বেশিরভাগ সময় ওইখানে মসজিদ ছিল, ওখানে ঘুরে ঘুরে বেড়াতাম। অবসর সময় পড়াশোনা করতাম ওইখানে। মসজিদ ইমাম সাহেব পড়াইতো ওখানে। প্রিন্সিপাল সাহেবের মেয়ে আমাদের বাসায় আসতেন, গান গাইতেন। এবং সাথে বড় ভাই সাহেবের মামা শ্বশুরের মেয়ে খুকি আপা, যে পরবর্তী বারডেমে চাকরি করতেন, উনিও গান গাইতেন। ওনাদের সাথে ওনারা আমাকে যথেষ্ট স্নেহ করতেন, ভালোবাসতেন। ওইখান থেকে শুরু হলো পড়াশোনা। তার 6 মাস পরে আমি চলে আসি আবার আমি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে ওনার বাসায় আমলাপাড়াতে থাকি কিছুদিন। তার পরবর্তী পর্যায়ে চলে যাই মামার বাসায় মজিদ খানপুরে। সেখান থেকে আইটি স্কুলে পড়াশোনা করতে থাকি। ম্যাট্রিক পরীক্ষা দিই 1965 সালে। সাথে আমি ওইখান থেকে বাড়িতে চলে আসি। আইসা ব্রিগেডিয়ার জেনারেল রব আমার ছোট ছিল, শৈশবে আমার সাথী, খেলার সাথী ছিল। ও আর আমি দুজনে একসাথে পড়াশোনা করতে থাকি। তারপরে ম্যাট্রিক পরীক্ষা দিই, ম্যাট্রিক পাস করি। এখানে বলার বিষয় আছে। শিক্ষা জীবন ওইখান থেকে আরম্ভ করার পরে হুজুরের কাহিনী কিছু বলার আছে, অনেক স্মৃতিতে আছে। হুজুর যখন ওফাত হয় সেদিন নারায়ণগঞ্জে আমি আর ইলু মামা গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। আমাদেরকে ওখানে বাসায় জায়গা সংকীর্ণ ছিল বলে আমরা চলে আসি। সেই সময় আমার মধ্যে অনেক ঘটনা ঘটে। যখন হুজুর আল্লাহর পেয়ারা হয়, আমি আলিপুর থেকে হাইটে আসতেছিলাম রাস্তার মধ্য অবস্থায়, ঠিক যেই সময় ওনার আল্লাহর পেয়ারা হয়, তখন আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই রক্তাক্ত অবস্থায়। অনেক জায়গার থেকে ব্যথা পাই। আমাকে উঠায় কোনো রকমের ধরে বাড়িতে নিয়ে আসে। সে রাত্রে আর ঘুম হয়নি। সকালবেলা আমি শুনতে পাই বাবলু চাচা আইসা বলে, বাদশা রে, হুজুর তো না পেয়ারা হয়ে গেছে। এই একটা স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে জীবনের। সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। রাত্রে শিখ উঠাইয়া জানালায় বেরিয়ে যায়, বিছনা ঠিক রেখা রাত্রে যেয়ে সিনেমা দেখতাম। এই একটা অভ্যাস ছিল। বই পড়ার নেশা ছিল। তারপরে কলেজে ভর্তি হই মুন্সিগঞ্জে আইসা। ম্যাট্রিক পাশের পরে
হোস্টেলে থাকি, কিছুদিন লজিংও থাকি। এখানে অনেক রকমের অভিজ্ঞতা আছে। তারপরে চলে যাই করাচিতে, কারণ আমি আইএসসি ফেল করছিলাম। ফেল করে যে আমার পরিবারের এত লোক, এদেরকে পড়াশোনা, আমার ছোট 2 বোন ভাই, এদের পড়াশোনার খরচ বহন করার মতো অবস্থা ছিল না। বাধ্য হয়ে চলে যাই আমি করাচিতে। ওখানে যেয়ে চাকরিও করি এবং পড়াশোনা করি, এবং ওখান থেকে করাচি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি। যাই হোক, শিক্ষা যখন শেষ হয়েছে, মুক্তিযুদ্ধে 71 সালে যখন মুক্তিযুদ্ধের হওয়ার আরম্ভ, ইলেকশনের আগেই আমার একটা ধারণা ছিল আমি ছুটি নিয়ে 26 মাসে গণ্ডগোল লাগে, আমি 23 মার্চ পর্যন্ত আমি ছুটি নিয়ে আসি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 23 মার্চ পর্যন্ত আমি পিএডিসিতে চাকরি করতাম, ছুটি নিয়ে চলে আসছিলাম। আসার পরে মুক্তিযুদ্ধের জন্য হাসানের বাপ ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ আলী সাহেব এমএনএ ছিলেন, উনি ইন্ডিয়াতে চলে যায় বানারসে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেওয়া নাই। ওনার পরিবারটা দেখাশোনা করার জন্য রেখে গেল আমাদের জোর করে। আমি এখান থেকে সমস্ত লোকজনদের ইন্ডিয়াতে পাঠাইতে, ইভিন আমার ছোট ভাই ছিল মিজান, ও চন্দনপুরের গ্রামের আরও বহু ছেলে পেলে, ওদেরকে আমি সব ইন্ডিয়াতে পাঠাই দিই। ব্রিগেডিয়ার জেনারেল রব সাহেবকে পাঠাই দিই। জয়নাল সাহেব সেক্রেটারি ছিল, ক্যান্টনমেন্ট বোর্ডে রিটায়ার করছে ও, আর জয়নাল সাহেব করাচিতে ছিল, ওদেরকে টেলিগ্রাম করে আমি নিয়ে আসি, আইনে ইন্ডিয়াতে পাঠাই দিই। তারপরে ওইখান থেকে শুরু হয় ব্যবসায়িক জীবন। চাকরি, পিএডিসিতে চাকরি জয়েন করি। ওখান থেকে আবার 73 সালে বেরিয়ে এসে পাটের ব্যবসা আরম্ভ করি। শীতলক্ষাতে থাকি। আমি বহু কোটি টাকার ব্যবসা আরম্ভ হইতো তখনকার দিনে, যখন $5 ছিল, পাউন্ডের দাম ছিল 7 টাকা। তখনকার দিনে আমার পাটের অফিসের রজুট এক্সপোর্টে বহু কোটি টাকার ব্যবসা হইতো, 3-4 কোটি টাকার, 4-5 কোটি টাকার রোলিং হইতো। যাই হোক, 80 সালে আমি সেখানে অনেক টাকা লস দিই, প্রায় 12 লক্ষ টাকা। তখন 10 টাকা আর 7 টাকা না 8 টাকা ডলার ছিল তখন। তারপরে আমি আইসা কিছুদিন শিপ বিল্ডিংয়ে কাজ করি, ফতুল্লার উল্টা পাশে, হাই স্পিড নেভিগেশনের পাশে ইমাম ডকে। সেখানে শুরু হয় আমার আরেক জীবন। সেখানে আমি অনেক সুন্দর সুন্দর জাহাজ বানাইছিলাম, ওয়ার্ল্ড ট্যাঙ্কার বানাইছি, পল্টন বানাইছি, অনেক কিছু কাজ করছি। আমার খুব সবচেয়ে জীবনে যত কাজ করছি তার মধ্যে এটা ছিল আমার একটা আনন্দময় জীবন, কারণ সেখানে ছিল ক্রিয়েশন, সৌন্দর্যবোধ এবং ক্রিয়েশন, যেটা আমি দেখাইতে পারছি আমার নিজের আইডিয়ার থেকে। অনেক কিছু মেরিন লাইনে আমি দেখাইছি, যেমন পোর্ট হোল আমি বাংলাদেশে বানাইছি। থাই অ্যালুমিনিয়াম সংসদ ভবনে কাজ করতেছিল, সেগুলি আমি জাহাজে ইন্ট্রোডিউস করছি, যেটা তখনকার দিনে আমাদের জাহাজ লাইনে বা মেরিন লাইন লঞ্চের ভিতরে কেউ করে নেয়, আমিই প্রথম এটা করেছিলাম। যাই হোক, খুব তৃপ্তিদায়ক কাজ করছি। তারপরে আবার আমি বাধ্য হয়ে চলে যাই আমেরিকাতে। কিছুদিন ইন্ডেন্টিং ব্যবসা করছি, তারপরে বাধ্য হয়ে আমেরিকাতে চলে যাই। বাস।